চলুন আজ আমরা একটু খতিয়ে দেখি আমাদের কম্পিউটারগুলো আসলে ঠিক কিভাবে এত সব তথ্য মনে রাখে। আচ্ছা, শুরু করা যাক খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। একটা প্রশ্ন যার মধ্যেই কিন্তু আমাদের সব ডিজিটাল ডিভাইসের কাজ করার মূল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, এই পুরো সিস্টেমটা যদি বুঝতে হয় তাহলে আমাদের শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, মানে এর সবচেয়ে ছোট যে একক, সেই মেমোরি সেল থেকে। এই যে ছোট্ট একটা সুইচ, একে বলা যেতে পারে ডিজিটাল মেমোরির পরমাণু। ভাবুন তো, এরকম কোটি কোটি সেল একসাথে কাজ করে একটা ইমেল থেকে শুরু করে একটা আস্ত সিনেমা সবকিছু স্টোর করে রাখে। এখন মেমোরি পরিবারের মধ্যে একটা বড় ভাগ আছে, আর এই ভাগটা করা হয়েছে খুব সাধারণ একটা প্রশ্নের ওপর ভিত্তি করে। আচ্ছা, কম্পিউটারের পাওয়ার অফ করে দিলে কি হবে? এই চার্টে আমরা পরিষ্কার দুটো ভাগ দেখতে পাচ্ছি। একদিকে আছে র্যামের মতো ভলেটাইল মেমোরি, যা অনেকটা হোয়াইট বোর্ডের মতো, মানে পাওয়ার বন্ধ তো সব লেখা মুছে গেল। আর অন্যদিকে আছে রমের মতো নন ভলেটাইল মেমোরি। এটা হলো ছাপা বইয়ের মতো, তথ্য কোথাও হারিয়ে যায় না। চলুন প্রথমে ভলেটাইল মেমোরি অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নিয়ে কথা বলা যাক। এটাই আসলে কম্পিউটারের কাজ করার মূল জায়গা বা ওয়ার্কস্পেস। র্যামকে, মানে ডাইনামিক র্যামকে তুলনা করা যেতে পারে সারি সারি ছোট ছোট ফুটো বালতির সাথে। বালতিতে কি আছে সেটা মনে রাখার জন্য ওগুলোকে কিন্তু ক্রমাগত জল দিয়ে ভর্তি করে যেতে হয়। ঠিক তেমনি র্যামকেও সারাক্ষণ রিফ্রেশ করতে হয়। অন্যদিকে স্র্যাম বা স্ট্যাটিক র্যাম হল অনেকটা লাইট সুইচের প্যানেলের মতো। একবার সুইচ অন বা অফ করে দিলে যতক্ষণ পাওয়ার আছে ওটা কিন্তু সেভাবেই থাকবে, বারবার রিফ্রেশ করার কোনো দরকারই নেই। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো পার্থক্যটা কিন্তু এক ঝলকেই চোখে পড়ে। দেখুন, DRAM সেলের গঠনটা কত সহজ আর ছোট, আর তার পাশেই SRAM সেলের গঠনটা দেখুন, বেশ জটিল, তাই না? এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের সেই চিরাচরিত দেওয়া নেওয়ার ব্যাপারটা চলে আসে। DRAM-এর গঠনটা সহজ বলেই এটা সস্তা আর অল্প জায়গায় অনেক বেশি সেল রাখা যায়। তাই এটা কম্পিউটারের মেইন মেমোরির জন্য একদম পারফেক্ট। আর SRAM ওটার জটিল গঠনের জন্য অনেক বেশি ফাস্ট, কিন্তু দামও বেশি। তাই ওটা ব্যবহার হয় প্রসেসরের খুব কাছের হাই স্পিড ক্যাশ মেমোরি হিসাবে। চলুন এবার মেমোরি পরিবারের অন্য দিকটা ঘুরে দেখি, মানে সেই নন ভলাটাইল মেমোরি, যা পাওয়ার চলে গেলেও কিচ্ছু ভোলে না। এই ছবিটা আসলে একটা দারুণ বিবর্তনের গল্প বলছে। কিভাবে রিড অনলি মেমোরি, মানে যা শুধু পড়াই যেত, সেটা ধীরে ধীরে রিড মোস্টলি মেমোরিতে পরিণত হলো। মানে এখন এটা বেশিরভাগ সময় পড়া হয়, কিন্তু দরকার পড়লে এতে নতুন করে লেখাও যায়। আর প্রতিটি ধাপে এটা আরও সুবিধাজনক হয়ে উঠেছে। তবে আসল বিপ্লবটা এনেছিল ফ্ল্যাশ মেমোরি। এটা ছিল সস্তা, অল্প জায়গায় অনেক ডেটা রাখা যেত, আর ইলেকট্রিক্যালি মোছাও যেত। এখন আমাদের হাতে থাকা USB ড্রাইভ, ক্যামেরা কার্ড, এমনকি কম্পিউটারের SSD, এগুলোর প্রায় সব কিছুর পিছনেই কিন্তু এই ফ্ল্যাশ মেমোরি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের কাছে কয়েক ধরনের মেমোরি আছে। কিছু খুব দ্রুত, কিছু সস্তা, আবার কিছু স্থায়ী। কিন্তু প্রশ্ন হলো, এরা সবাই মিলেমিশে কাজ করে কিভাবে? আর এর সমাধানটাই হলো এই পিরামিড। এটা দারুণ একটা সিস্টেম, যা কম্পিউটারের গতি, ধারণ ক্ষমতা আর খরচের মধ্যে একটা চমৎকার ভারসাম্য তৈরি করে। ব্যাপারটা হলো, মেমোরিকে এইভাবে ধাপে ধাপে সাজানো হয়। পিরামিডের একেবারে ওপরে থাকে অল্প পরিমাণে কিন্তু প্রচণ্ড দ্রুত আর দামি SRAM ক্যাশ। মাঝখানে থাকে বেশ খানিকটা DRAM, যা মূল মেমোরি হিসেবে কাজ করে। আর একেবারে নিচে থাকে বিশাল পরিমাণ সস্তা নন ভলেটাইল স্টোরেজ। এই স্তরবিন্যাসের ফলে এমন একটা অনুভূতি তৈরি হয় যেন কম্পিউটারে বিশাল পরিমাণ খুব ফাস্ট মেমোরি আছে। বেশ, তো এই প্রযুক্তি এরপর কোন দিকে এগোচ্ছে? গবেষকরা এখন এমন নতুন ধরনের মেমোরি তৈরির চেষ্টা করছেন, যা হয়তো একদিন এই দ্রুত কিন্তু অস্থায়ী র্যাম আর ধীর কিন্তু স্থায়ী স্টোরেজের মাঝের ব্যবধানটাই ঘুচিয়ে দেবে। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কি এমন কোনো ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে হয়তো এই সব আলাদা আলাদা ধরনের মেমোরির বদলে একটাই সর্বজনীন মেমোরি ব্যবহার করা হবে? ভাবনার বিষয়, তাই না?